আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। দেশের রাজনীতির আকাশের কালো মেঘ কেটেছে হাজার মাইল দূরে লন্ডনের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মাধ্যমে। এমনটি মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করছেন যে নির্বাচনের তারিখ পরিবর্তনের ইঙ্গিতে গলেছে বরফও। বৈঠকটি সরকারের প্রতি বিএনপির আস্থা ফিরিয়ে আনতে মাইলফলক হিসেবে কাজ করবে বলে মত তাদের। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে অন্য দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার তাগিদ তাদের। রুদ্র রফিকের রিপোর্ট। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের মধ্যে আলোচনায় সংস্কার ও বিচার দৃশ্যমান করা গেলে 2026 সালের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের সম্মতি দেন প্রধান উপদেষ্টা। এই খবরে বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে ফেরে স্বস্তি। নির্বাচনী বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম মনে করেন, সরকার ও বিএনপির মধ্যে এখন আর কোনো টানাপোড়েন নেই। আস্থার যে সংকটটা ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য একটা বড় মাইলস্টোন, বড় মাইলফলক। যে এখন যেটা করণীয় সরকারের পক্ষ থেকে সব দলকে ডাকা, যে কিভাবে নির্বাচনটা আয়োজন করা যায় ফেব্রুয়ারির মধ্যে, ইলেকশন কমিশনকে সহায়তা কিভাবে করা যায়, যাতে করে সবাই ঐক্যমতে আসে যে আমরা সবাই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই বা রোজার আগে নির্বাচনটা চাই। এই ঐক্যমতে আসতে হবে। দেশে গণতন্ত্রের উত্তরণের পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করেন আরেক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। বর্তমান মুহূর্তে যেসব সমস্যাগুলো আমরা দেখছি সেগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে সেই ধরনের সংকট থাকছে না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের সমস্যা কিন্তু এটা একটা অব্যাহত সমস্যা। এটা সামনের দিকেও আবার নতুন নতুন সমস্যা দেখা দিবে। কাজেই এখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দূরদৃষ্টি এবং তাদের বিচক্ষণতার উপর নির্ভর করবে কিভাবে সামনের দিকের সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। জুলাই হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি সব দলকে আস্থায় এনে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে সরকার, এমনটাই আশা বিশ্লেষকদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে চট্টগ্রামে মারা গেছে একজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 169 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে 101 জন বরিশালের, চট্টগ্রামে 28 জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় 5 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 19 আর উত্তর সিটি কর্পোরেশনে 19 জন। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন আরও 7 জন। আর এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 20,51,807 জন আর মোট মৃতের সংখ্যা 2,09,502 জন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপন দেওয়ান। দীপন, একে তো করোনার আক্রান্তের সংখ্যা একটু একটু করে বাড়ছে, সেই সাথে বর্ষা চলে এসেছে, ডেঙ্গুরও চোখ রাঙানি অনেক বেশি। জানবো কি অবস্থা হাসপাতালে। আমরা যে হাসপাতালটিতে আছি এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শনাক্ত হওয়ার পরে 14 জন, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালটিতে 14 জন। পরিসংখ্যানগত দিক থেকে যদি আমরা বলি, চলতি বছরের 1 জানুয়ারি থেকে গতকালকে 14 জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেটি 5,500 পেরিয়ে গেছে। গত বছর এই পরিসংখ্যানটি ছিল 3,000-এর একটু বেশি। তো সেই হিসেবে বলা যায় যে এই বছরে ডেঙ্গুর যে চোখ রাঙানির কথা আপনি বললেন সেটি আসলেই চোখ রাঙানি, এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা আছে এবং সেই জায়গাগুলোতে মশা নিধনের জন্য তেমন কোনো কার্যকরী উদ্যোগ নেই। আর তাছাড়া এই যে ঈদের ছুটিতে যারা ঢাকার বাইরে গিয়েছেন ঈদ আনন্দটি উপভোগ করার জন্যে, সেইখানেও অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকতে পারেন।
যার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন যে এখন এই যে ঢাকায় সবাই ফিরে এসছেন, এর ফলে এখন পরীক্ষার মাত্রাটিও বাড়বে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এটিও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। আর করোনার যে বিষয়টি, যেহেতু করোনা আমাদের একসময় ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছিল, সেই হিসেবে এখন একটু একটু করে করোনারও চোখ রাঙানি কিন্তু দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই হিসেবে সচেতনতা অনেকখানি কম। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে এই যে সচেতনতা এটি আসলে অনেক মাত্রায় বাড়াতে হবে সাধারণ মানুষের মধ্যে, তাহলে আসলে করোনা আক্রান্তের যে বিষয়টি সেটি থেকে রক্ষা পাওয়া যাবে, কারণ এই বিষয়ে আসলে সুরক্ষাই হচ্ছে মূল বিষয়টি। রিদওয়ানা। নিশ্চয়ই, ধন্যবাদ দীপন আপনাকে। এদিকে বরিশাল বিভাগে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বরগুনার মানুষ। রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ কমাতে উদ্যোগ নেয়নি প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন অসচেতনতার কারণে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষায় দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি বিভাগের বরগুনা জেলায়। শের-ই-বাংলা হাসপাতালে বরগুনা থেকে আসা রোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অসচেতনতায় বর্ষার আগে বংশবিস্তারের সুযোগ পেয়েছে এডিস মশা। বরগুনা শহরে যারা বসবাস করে তারা ম্যাক্সিমামই বৃষ্টির পানি ধরে রাখে, প্রত্যেকের এই বৃষ্টির পানি ধরে রেখে ওইটা দিয়ে রান্না করে তারা। অনেকের ছাদের কিছু বাগান টাগানো আছে। বরগুনা সদরে যেসব জায়গায় জলাশয় এবং যেসব জায়গা খুবই ঝুঁকিপূর্ণ, ওই সব জায়গায় উপজেলা প্রশাসন বা পৌরসভার কোনো লোকজন ওই জায়গা পর্যন্ত পৌঁছায় না। শের-ই-বাংলা মেডিকেলটা কিন্তু অনেক বড়, কিন্তু পরিষ্কার যতটা আছে যথেষ্ট, কিন্তু ওখানে সেই পরিমাণটা নাই, কিছুই না, ছোট্ট হাসপাতাল, কিন্তু ওই মশা নিধনের যে ব্যবস্থাটা এটা ওখানে। বরগুনায় বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ বলছেন চিকিৎসকরা। আমাদের সবার সচেতন হতে হবে, মশার প্রজনন যাতে বংশবৃদ্ধি যাতে না করতে পারে, স্থির পানি জলাবদ্ধ পানিতে মশা প্রজনন করে, সেটা যাতে না করতে পারে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। সেটা আমরা সবাই জানি কিন্তু মানি না। রোগতত্ত্ববিদ ডাক্তার মিজানুর রহমান বলছেন এডিসের বংশ বিস্তার রোধে জনসচেতনতার বিকল্প নেই। খাবার পানি সংগ্রহ করার জন্য যেহেতু টিউবওয়েল অপ্রতুল, সে কারণে গ্রাম অঞ্চলে আসলে খাবার পানি সংগ্রহ করার জন্য তারা বিকল্প হিসাবে আসলে বৃষ্টির পানি তারা সংগ্রহ করে বিভিন্ন পাত্রে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসের শুরু থেকেই বিভাগের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত 6 জেলার বিভিন্ন হাসপাতালে 2583 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বরগুনার 5 জন সহ মৃত্যু হয়েছে 8 জনের। আব্দুল হামিদ, RTV। ঈদ শেষে আজও কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহনের সংকট থাকার সুযোগে বাড়তি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক এবং পিকআপে করে গন্তব্যে আসছেন মানুষ। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এদিকে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় রয়েছে বরিশাল, ভোলা সহ দেশের নদী বন্দরগুলোতে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মহাসড়কে যানবাহনের চাপ দেখছেন কেমন, সেই সাথে কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কিনা? রেদওয়ানা, টানা 10 দিন ছুটির পর আজ কিন্তু সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, যার ফলে সকাল থেকেই এই কালিয়াকৈর উপজেলা প্রায় 3 শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কলকারখানার অনেক সকাল থেকে শ্রমিকরা তারা কিন্তু কাজে যোগদান দিয়েছেন। তবে আমি আপনাকে বলি যে কালিয়াকৈর যে সরকারি অফিস আদালত রয়েছে সেগুলোতে কিন্তু উপস্থিতির সংখ্যা অনেকটাই কম দেখা গেছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্যান্য দিনের চেয়ে আজও গাড়ির চাপ এবং যাত্রীর চাপ কিছুটা কম, তবে আজও যাত্রীর চাপ রয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে গণপরিবহনে
ভাড়া বেশির কারণে তারা কিন্তু ট্রাকে এবং মোটরসাইকেল যুগে এই চন্দ্রা কালিয়াকুর আসছেন। এছাড়া আমি আপনাকে বলি যে কালিয়াকুরের অধিকাংশ ছোট ছোট যে ব্যবসা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু আজ এই মহাসড়ক দিয়ে চন্দ্রা আসছেন। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এই চন্দ্রা তিমুর এলাকায় উপস্থিত রয়েছেন এবং মোতায়েন রয়েছেন। তারা জানিয়েছেন যদি কোনো অভিযোগ গাড়ির বিরুদ্ধে বা গণপরিবহনের বিরুদ্ধে ভাড়া নেওয়ার বেশি অভিযোগ পাওয়া যায় তাহলে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সকাল থেকে অন্যান্য দিনের চেয়ে সকাল থেকে এই মহাসড়কে যানবাহন এবং গণপরিবহন এবং যাত্রীর চাপ অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে। জি রেদওয়ানা, এই ছিল গাজীপুরের কালিয়াকুর মহাসড়কের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। শিল্পাঞ্চল, আশুলিয়া, সাভার, গাজীপুরের গার্মেন্টস কলকারখানাগুলোতে পুরো দমে কাজ শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটি কাটিয়ে গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ায় প্রায় 5 শতাধিক গার্মেন্টস সহ শিল্প কারখানা রয়েছে, আর এতে প্রায় 7 লাখেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। কর্মস্থলে এসে শ্রমিক কর্মকর্তারা সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, পরে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন তারা। টানা 10 দিন ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। রাজধানীতে বাড়ছে মানুষের চাপ, ঢাকা ফিরে যাচ্ছে পূর্বের চেহারায়। দীর্ঘ ছুটি শেষে অফিস পাড়ায় প্রথম কর্মদিবসে সবাই একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। ঈদের ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলবে 22 জুন, আর প্রাথমিক বিদ্যালয় 24 জুন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলো খুলবে 26 জুন। প্রথম কর্মদিবসের খবর জানাতে রাজধানীর কাউরান বাজার অফিস পাড়া থেকে যুক্ত হচ্ছেন GM মাহমুদ। মাহমুদ, সবাই কাজে যোগ দিয়েছেন কিনা, যোগ দিচ্ছেন কিনা সেটি জানবো। কর্মজীবীদের ঈদ কেমন কেটেছে, সেই সাথে দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ত শহরে কাজে ফিরছেন তারা, সেই সাথে রাস্তায় যদি কোনো ধরনের যানজট বা কিছু দেখে থাকেন সেটিও আমাদের জানাবেন। টানা 10 দিন ছুটির পর আবার কিন্তু কর্মমুখর হয়ে উঠল অফিস পাড়া। সরকারি অফিস, আদালত, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার কিন্তু সহকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল 10টায় শুরু হয়েছে এবং এখানকার কর্মকর্তা কর্মচারীরা এরা কিন্তু সকালেই অফিসে ঢুকেছে এবং অফিসে ঢুকে তারা কিন্তু সহকর্মীদের সাথে কুশল বিনিময় করেছে, কোলাকুলি করেছে, এমন চিত্র আমরা দেখেছি। অর্থাৎ সবার চোখে মুখে ঈদ উদযাপনের যে একটি আনন্দ, প্রিয়জনদের সাথে সময় কাটানোর একটি আনন্দ, সেটি কিন্তু ফুটে উঠেছে। এবং অনেকেই জানিয়েছে যে এবার একটু লম্বা ছুটি হয়, তারা কিন্তু ঈদের যে আমেজ বা ছুটির আমেজ তারা কিন্তু উপভোগ করেছে। অনেকেই গ্রামে ঈদ করেছে, স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে তাদের ভালো মুহূর্তগুলো কাটিয়েছে, এমন কথাও কিন্তু তারা জানিয়েছে। আপনারা জানেন যে টানা 10 দিনের ছুটি এবং এই ছুটিতে তারা কিন্তু আসলে তাদের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো সেরে নিয়েছে, এমন কথাও বলেছে। আর রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে আসলে তেমন ভোগান্তি হয়নি, এমন কথা তারা জানিয়েছে। এবং যেহেতু একটু লম্বা সময়, এই জন্য হয়তো সময় নিয়ে অনেকে গিয়েছে এবং এসেছে। আজ থেকে আবার কিন্তু কর্মমুখর হয়ে উঠল অফিস পাড়া এবং রাজধানীও কিন্তু চিরচেনা রূপেই ফিরে এসেছে। যদিও আমরা সকাল থেকে যদিও রাস্তায় আসলে আমরা তেমন যানজট দেখিনি, কিন্তু বা অনেকেই বলছে যে হয়তো আজ থেকে আবার সেই চিরচেনা রূপেই ফিরে যাবে রাজধানী ঢাকা। তো অফিস পাড়ার খবর এই ছিল আমার কাছে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। সেবা না দিয়েও রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন ড্রেন ব্যবহার করে 1000 কোটি টাকারও বেশি আদায় করেছে ঢাকা ওয়াসা। পুরো রাজধানী জুড়ে 15 থেকে 20% ওয়াসার পয় নিষ্কাশন ড্রেন থাকলেও তা অকেজো, যা দিয়েও আদায় করা হয় সুয়ারেজ বিল। সেবা না দিয়ে অবৈধভাবে সুয়ারেজ বিল আদায় করছে ওয়াসা, যা বন্ধ করা উচিত বলে মনে করছেন পরিকল্পনাবিদরা। দেখুন ইয়ার বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। লাইনের লগে সংযোগ দিয়ে দিছে ম্যানুয়াল সুয়ারেজ, সরকারি রাস্তার যে ম্যানুয়াল আছে না, ম্যানুয়াল লগে। রাজধানীর মগবাজারের মধুবাগ টাওয়ারের বাসিন্দারা এপ্রিল মাসে ওয়াসার পানির সমপরিমাণ সুয়ারেজ বিল দিয়েছেন 10,421 টাকা
মোট বিল 20,842 টাকা। 15% ভ্যাট যোগে পরিশোধিত বিল 23,968 টাকা, যা প্রতি মাসেই দিতে হয় বাসিন্দাদের। কিন্তু ওয়াসার কোনো সুয়ারেজ নিষ্কাশন লাইনই নেই বাড়িটিতে। পয়ঃবর্জ্য নিষ্কাশন হয় সিটি কর্পোরেশনের ড্রেনে। সুয়ারেজ লাইনের 10,400, তাও 21। একই এলাকার ইন্ডেক্স টাওয়ারের এপ্রিলে সুয়ারেজ বিল এসেছে 8,918 টাকা। ভ্যাট সহ মোট বিল 20,511 টাকা। কিন্তু ভবনটির পয়ঃবর্জ্য মিশে সিটি কর্পোরেশনের ড্রেনে। বিল আসে কত মাসে 22,000, কত মাসে 23,000, কত মাসে 20,000, ঠিক নেই। এই চিত্র প্রায় সারা ঢাকা শহরের। তথ্য বলছে কোনো রকম সেবা না দিয়েও গেল 15 বছরে ওয়াসা আদায় করেছে প্রায় 3,000 কোটি টাকা। এর মধ্যে 2016 সালে 238 কোটি 25 লাখ, 17 সালে 276 কোটি 79 লাখ, 2018 সালে 118 কোটি 72 লাখ, 2019 সালে 333 কোটি 35 লাখ, 2020 সালে 341 কোটি 79 লাখ এবং 2021 সালে 391 কোটি 42 লাখ টাকা আদায় করেছে ওয়াসা। এ 6 বছরের আদায় 1,700 কোটিরও বেশি টাকা। ওয়াসার 3,500 কিলোমিটারেরও বেশি পানি সরবরাহের লাইন থাকলেও বিপরীতে নেই সেই পরিমাণ সুয়ারেজ ড্রেন। তবুও আদায় হচ্ছে বিল। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বক্তব্য মেলেনি ওয়াসার এমডির। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, সুয়ারেজ সংযোগ সিটি কর্পোরেশনের ড্রেনে দেওয়ার নিয়ম নেই, যা পরিবেশ দূষণ করছে। স্ট্রম ওয়াটার সাথে সুইচ লাইন দেওয়াটা হচ্ছে একটা বড় অপরাধ। এটা আমরা অ্যালাউ করবো না। আমরা যাবে গিয়ে সরজমিনে দেখবে, প্রয়োজনে আমি নিজেও আবার যাব। প্রায় একই কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির এই প্রধান নির্বাহী কর্মকর্তা। সুয়ারেজ লাইন যেটা ওয়াসার, এটা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হয়ে থাকে আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব, যেটা করার কথা না। নগর পরিকল্পনাবিদের মতে ওয়াসার সুয়ারেজের বর্জ্য সিটি কর্পোরেশনের ড্রেনে ফেলা অবৈধ। তার উপর সেবা না দিয়ে টাকা আদায় আরো বড় ধরনের প্রতারণার শামিল। পুরো এই সংযোগটাই অবৈধ। আবার অবৈধ সংযোগটা পড়েছে সিটি কর্পোরেশনের যে নালা নর্দমা বা খাল যাই বলি। তাহলে এই কর্পোরেশনের সেবা নিয়ে ওয়াসা টাকা পাচ্ছে, আবার এই যে নেটওয়ার্কটা যেটা আমরা তৈরি করছি পুরোটাই আমাদের পরিবেশ দূষণের সাথে যুক্ত। সেবা না দেয়া পর্যন্ত অবৈধভাবে টাকা আদায় বন্ধের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে, এমন দাবি সচেতন মহলের। আর বাদল, RTV, ঢাকা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজার সড়কের এখন বেহাল দশা। সড়কের বেশিরভাগ স্থানেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কে চলাচল করছেন 3 উপজেলার লক্ষাধিক মানুষ। এদিকে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা পুরো সড়ক জুড়ে যানবাহন চলছে হেলে দুলে, আর সড়কের কোথাও কোথাও রয়েছে কাদা পানির দখলে। বৃষ্টির পানি জমে সড়কের এক একটি গর্ত যেন পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। এমন বেহাল দশা লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজারের প্রায় 10 কিলোমিটার সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙা সড়কটি এখন যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। ফলে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এবং নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সংস্কার না হওয়ায় লক্ষাধিক মানুষের চলাচল করার সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাড়ি একবার এমনি ঝুলতে আবার অমনি ঝুলতে, যাত্রী নিয়ে লোড গাড়ি নিয়ে আসতে যাইতে সমস্যা। পানি জমে থাকে, বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়, অনেক সময় রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়। এরকম খাদ্যের কারণে আমরা সাইকেল চালাতে পারি না। স্থানীয়দের অভিযোগ, মাটিবাহী যানবাহন চলাচল করায় সড়কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুইটা রোড মরণ ফাঁদে পরিণত হয়েছে। বালু ট্রাকগুলো ঢুকে বেশি রাস্তাগুলো নষ্ট হয়েছে। মাটি টানি রাস্তাটা আরো খারাপ করে ফেলাইতেছে। স্টুডেন্টরা যারা আছে তারাও সঠিক সময় আসতে পারে না। সড়ক সংস্কারের পাশাপাশি ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। রাস্তাটি দেখে এসেছে এবং রাস্তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলজিডিকে বলেছি, অনুরোধ করেছি। মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে। জনদুর্ভোগ লাঘবে ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচল বন্ধ সহ 10 কিলোমিটার সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর একটি। বাবা শাশ্বত, চির আপন।
সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে হাসি মুখে উৎসর্গ করা বাবাদের আলাদাভাবে স্মরণ করার জন্য প্রতি বছর জুন মাসের ৩য় রবিবার বিশ্ব বাবা দিবস উদযাপন করা হয়। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ জানতে বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে দেখব। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। প্রকাশে কঠিন অথচ ভেতরে অসম্ভব স্নেহ, মমতা আর ভালোবাসা নিয়ে মানুষটা নরম। বাবা যেন তার নাম, যিনি প্রত্যেক সন্তানের কাছে এক একজন মহানায়ক। বাবার সাথে গড়ে ওঠে প্রতিটি সন্তানের কত প্রথমের গল্প। বাবার হাত ধরে হাঁটতে শেখা, বাবার সঙ্গে প্রথম স্কুলে যাওয়া, বাবার কাছে পৃথিবীর ভালো মন্দ শেখা। তাই সন্তানের কাছে বাবার সব সময় সুপার হিরো। বাবাদের ঋণ কোনোদিন শোধ করবার মতো নয়। তাই সম্মান জানাতে বাবাদের জন্য রয়েছে বিশেষ একটি দিন। প্রতি বছর জুন মাসের ৩য় রবিবার পালিত হয় বাবা দিবস। প্রতি বছর যে ঈদ আসে, কিন্তু আমার জীবনে সেই দিনগুলো আর আসে না। বাবা যখন রাতে বাসায় অফিস থেকে আসতো, তখন আমরা 2 বোন ছিলাম, 2 বোনকে নিয়ে একসাথে বসে ডাকতো, খাওয়াতো। মানে এই এত স্মৃতি, এই স্মৃতিগুলো আরও কত শত স্মৃতি যে আমি হারিয়ে ফেলেছি, আসলে খুবই কষ্ট পাই বাবার এই না থাকার। বাবা অনেক বড় প্রাপ্তি, যাদের নেই তারা বুঝে। খুব মিস করি বাবাকে। সাধারণ চাকরি করে, তাতে আমি খুশি, কারণ বাবা আমার সাথে যতটুকু পারে সে নিজের সময়টুকু আমাকে দেয়। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। বড় হয়ে আমার বাবার জন্য অনেক সেবা করব। বাবার অর্থ সম্পদ না থাকলেও বাবা থাকাটা আমাদের জন্য অনেক জরুরি। বাবার প্রতি ভালোবাসা সবসময় প্রকাশ করা উচিত। এখন পর্যন্ত সারা পৃথিবীতে যে সকল বাবারা বেঁচে আছে, সকলকেই বাবা দিবসের ফাদার্স ডে শুভেচ্ছা। মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে বাবাকে জড়িয়ে ধরে বলি, বাবা তোমাকে অনেক ভালোবাসি। আজ যদি বাবাকে কাছে পেতাম তাহলে হয়তো জড়িয়ে ধরতে একটা অনুভূতি হতো। বিশেষ দিবসেই শুধু নয়, বাবাদের সারা বছর ভালোবাসা দিয়ে প্রতিদান দিতে চান সন্তানেরা। এই আবেগটাকে একটা দিবস দিয়ে কখনোই আমরা ডিফাইন করতে পারি না। সো এখানে আমার কাছে মনে হয় বাবা দিবসে হচ্ছে প্রতিটা দিনই প্রত্যেকটা সন্তানের জন্য একটা বাবা দিবস। প্রতিদিনই ভালোবাসি। আমরা তো সবসময় ছেলেরা বিশেষ করে মাদেরকে বলি অনেক সময় যে মা তোমাকে অনেক ভালোবাসি, বাট বাবাদেরকে আসলে কখনো বলা হয় না। সন্তানদের আসলে কোনো বাবা দিবস হওয়া উচিত না। অস্থায়ী পৃথিবীতে প্রস্থান ঘটে বাবারও, তবে রয়ে যায় তার সাহস, শক্তি আর স্মৃতি। কতবারই তো মনে হয় আরেকবার যদি ফিরে আসতো বাবা, আবার যদি ফিরে আসতো বাবার সাথে কাটানো সেই দিনগুলি, জড়িয়ে ধরে বলতাম অনেক অনেক ভালোবাসি বাবা। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক। আব্দুর রহিম, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।